গণপিটুনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক এক ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ মর্মাহত শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। বিভিন্ন পর্যায়ে চলছে প্রতিবাদ, নিন্দা ও বিক্ষোভ। এ দুটি ঘটনায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে নৃশংসতার ঘটনায় 4 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। রাত 12টার দিকে হলের গেস্ট রুমে ঘটনা ঘটে। নিহতের নাম তোফাজ্জল হোসেন। জানা যায়, গত রাত 12টার দিকে ওই যুবককে আটক করেন শিক্ষার্থীরা। এরপর তাকে মারধর করা হয়। অসুস্থ হয়ে পড়লে শিক্ষার্থীরাই মধ্যরাতে হাসপাতালে নিয়ে যান তাকে। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক সংলগ্ন একটি দোকানে অবস্থান করছিলেন শামীম মোল্লা। বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে গিয়ে তাকে আটক করে গণধোলাই দেন। পরে তাকে আশুলিয়া থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। সেখান থেকে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মব জাস্টিসের নামে হত্যা বন্ধ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরকম নৃশংস আচরণ যে সকল শিক্ষার্থীরা করেছে তারা সবাই হত্যাকারী এবং এদেরকে দ্রুত আইনের আওতায় এনে এদেরকে স্থায়ী বহিষ্কার করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের যে হত্যাকাণ্ড ঘটেছে, যে শিক্ষার্থীগুলো ওখানে জড়িত ছিল এবং যে হাউস টিউটর, প্রভোস্ট এবং কেয়ারটেকারদের প্রত্যাহার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। ছাত্র সমাজ বিচারহীন হত্যাকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করে না জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এমন অনিরাপদ বাংলাদেশের জন্য এই স্বাধীনতা চায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা নানাভাবে ষড়যন্ত্র করে আমাদের এই অভ্যুত্থানের স্পিরিটকে নষ্ট করতে যাচ্ছে। ইতিমধ্যে তারা মামলা করেছেন এবং একটি 7 সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন, মব জাস্টিসের বিরুদ্ধে থাকুন। আর দেশের যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এগুলোর পেছনে কারা, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুপর্দ করুন। নিজেরা কখনোই আইন নিজেদের হাতে তুলে নেবেন না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গণপিটুনিতে হত্যার ঘটনায় 3 শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্রদল। সেই সঙ্গে দোষীদের গ্রেফতারের পর বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ দাবি জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শিক্ষার্থী পরিচয়ে মব জাস্টিস বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ঢাবির ঘটনায় হামলাকারীরা সবাই ফজলুল হক হলের শিক্ষার্থী। হল প্রশাসনের ব্যর্থতায় এমন দুঃখজনক ঘটনা ঘটেছে। সাধারণ শিক্ষার্থী নামধারী এই মহলটি গণ অভ্যুত্থানের মাধ্যমে কথিত ফ্যাসিস্ট ও অন্ধকার শক্তির গোপন তাবেদার। বাংলাদেশ জাতীয় ছাত্রদল মনে করে এদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ নয়। আর কোনো যেন হত্যাকাণ্ড না পরিচালিত করতে পারে সেজন্য সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে আমরা এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদ এবং সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে কথা জানান তিনি। এদিকে পিটুনিতে হত্যার ঘটনায় তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করা হবে না, এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। রাকিব হাসানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। পরে সংস্কারের লক্ষ্যে প্রস্তাবিত 6টি কমিশন প্রধানদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। আমরা মোটামুটি কয়েকটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে কমিটিগুলো আপনার 1 অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি
ওনারা 31 ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন। তো এই সংস্কার কমিশনগুলো আগামী 3 মাসের ভিতরে স্যার যেভাবে বললেন প্রস্তাবনা সংগ্রহ এবং কনসালটেশন ডায়ালগের ভিতর দিয়ে একটা প্রস্তাবনা উপস্থাপন করবেন গভর্নমেন্টের কাছে, সেটার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আসিফ নজরুল জানান, সংস্কারের বিষয়ে আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দলের সাথেই আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এবং জনগণের পক্ষ থেকে কাজ করার জন্য এই কমিশন করা হয়েছে। কমিশনে যতভাবে পারা যায় সমাজের সকল অংশে মতামতের প্রতিনিধিত্ব করা হবে এবং আশা করা হবে, আমি সকল অংশের মতামত বলতে সুস্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই, যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, আমাদের প্রায় 1000 মানুষকে হত্যা করেছে, আরো অনেক 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 মানুষকে গুরুতর আহত করেছে, চক্ষুহীন করেছে, এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে কোনো আলোচনা হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 জন নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে কোনো রকম মব জাস্টিস গ্রহণ করা হবে না বলেও জানান আইন উপদেষ্টা। আপনারা যে মব জাস্টিসের ঘটনা দেখেছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে, সেটা আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা এই ধরনের ঘটনার এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নিব। এ সময় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত ডক্টর বদিউল আলম মজুমদার জানান, দেশে একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই কাজ করবে কমিশন। আমার পক্ষ থেকে আমি এই যে সকল ঘটনা ঘটেছে এর যেন পুনরাবৃত্তি না ঘটে এবং দেশকে যাতে সামনের দিকে এগিয়ে যায় এবং আমাদের সকলের দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনের লক্ষ্যে আমি এটা করব। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল। এ সময় বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তার আশ্বাস দেন প্রতিনিধি দলটি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। যাদের নামে হত্যা মামলা আছে তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। বলেন, সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। সকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, অপরাধী হলে যেন তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, পুলিশকে জনবান্ধব এবং মনোবল বাড়াতে কাজ চলছে। সাধারণ লোক যেন হেনস্থা না হয়, ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। এবং আমি ডিবিরে আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি, তাদের পরিচয় ছাড়া, পরিচয় তারা নিজেরা দিবে, তারপরে ধরবে। এখানে আমার ধরার কথা শুধু ক্রিমিনালদের, আমি সাধারণ মানুষকে তো ধরার জন্য বলবো না। গণহত্যার দায়ে বৃহস্পতিবার আরও 3টি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে মোট 13টি অভিযোগ দায়ের হল ট্রাইব্যুনালে। অন্যদিকে বিচারপতি AK মাসুদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে লিখিত আদেশ দিয়েছেন। বিস্তারিত হামেনা হিরা রিপোর্টে। জুলাই আগস্ট গণহত্যাকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ছাত্র জনতাকে হত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এসব অভিযোগের প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সঙ্গে অভিযুক্ত তার সহযোগীরা, যাদের প্রত্যেকেই এখন পলাতক, আর নিহতের স্বজনরা দিশেহারা। লাশটা নিয়ে যখন বাড়িতে যাই তখন কইছে এটা গুলি খাওয়া লাশ, মার দেওয়া লাউজ করা যেত না, কোনো মানুষের জানাজা পড়তো না। প্রচলিত আইন অনুযায়ী আমি সুস্থ এবং সূক্ষ্ম বিচার কামনা করছি। আমার রায়হান একমাত্র ছেলে যে গুলিবিদ্ধ হয়েছে পুলিশের গুলিতে, আমি এর সুস্থ বিচার চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বৃহস্পতিবারও জমা পড়ে 3টি অভিযোগ। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, তদন্ত কমিটির কাছে আসা অভিযোগগুলোকে যাচাই বাছাই করে মামলা করা হবে। প্রায় সব ক্ষেত্রেই প্রধান আসামি প্রধানমন্ত্রী, তারপরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ ক্যাবিনেটের সদস্যরা, আর ঘটনাস্থলে কিছু আওয়ামী লীগ যুবলীগের নেতা কর্মী যারা গ্রাউন্ডের থেকে নিজেরা গুলি চালিয়েছে, যতদূর চেনা গেছে তাদেরকে আসামি করা হয়েছে। এবং লোকাল থানার যে পুলিশ যারা এখানে দায়িত্বরত ছিল, যাদেরকে মানুষ চেনে, এই লোকদেরকেই আসামি করা হয়েছে।
আপনারা জানেন যে আইনের বিধান অনুযায়ী আমরা এই অভিযোগগুলো তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন পর্যালোচনা করে যখন যাদেরকে মনে হবে যে এরাই হচ্ছে মূল আসামি তাদের নামেই ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে। ইতিমধ্যে তদন্ত কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বিচার কাজ দ্রুত শুরুর জন্য ট্রাইব্যুনালে শীঘ্রই বিচারক নিয়োগে সরকারকে আহ্বান জানান। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের জন্য আমরা সরকারকে বারবারই অনুরোধ করেছি, সরকারও ইতিবাচকভাবে এটা দেখছেন। এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকেই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে যাবে। অন্যদিকে বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ সালমান এফ রহমানের মালিকানাধীন ভেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার তথা প্রশাসক নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্টে, যা বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংককে। ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, প্রত্যেকটা এমপ্লয়ি বেতন পাবে, ইনক্রিমেন্টস, রিটায়ারমেন্ট, প্রমোশন সব কিছু হবে। আর ওই ব্যাংকের থেকে ভেক্সিমকো ফার্মা চালাবার জন্য যত ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্ট করতে হয় তারা তাও পারবে। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, তিনি এই জাতিকে ধ্বংস করেছেন, সুতরাং জবাব তাকে দিতেই হবে, মানবতা বিরোধী অপরাধে তার বিচার হবে। দুপুরে জেলা রানীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, যারা দেশ পরিচালনা করছেন তাদের সঠিকভাবে দেশ পরিচালনা করতে হবে, এমন কোনো ভুল করা যাবে না যে ভুলের খেসারত গোটা জাতিকে দিতে হয়। কারণ এই সরকার ব্যর্থ হয়ে যাওয়ার মানে বিপ্লব ব্যর্থ হয়ে যাওয়া। এই সরকার ব্যর্থ হলে আবারও সেই আওয়ামী লীগের দোসররা এসে ক্ষমতা নিতে চাইবে, সেজন্য সকলকে এই সরকারকে সহযোগিতা করতে হবে। আজকে যারা দেশ পরিচালনা করছেন আপনারা দয়া করে সঠিকভাবে দেশ পরিচালনা করুন, এমন ভুল করবেন না যে ভুলগুলোর কারণে গোটা জাতিকে খেসারত দিতে হয়। আমরা আপনাদেরকে সহযোগিতা করছি সবসময়। আমরা চাই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা সফল হোক, কারণ এই সরকার ব্যর্থ হওয়া মানে আমার বিপ্লব ব্যর্থ হয়ে যাওয়া, আমি ব্যর্থ হয়ে যাওয়া, আবার সেই আওয়ামী লীগের দোসররা এসে ক্ষমতায় বসবে, তাই না? হবিগঞ্জে মানহানির মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম এ আদেশ দেন। স্থানীয় ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান খান তুহিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। এর আগে গত 11 সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 2014 সালে ছাত্রলীগের করা রাষ্ট্রদ্রোহ ও মানহানির 2টি মামলায় খালাস দিয়েছেন নওগাঁর একটি আদালত। নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিশ্বনাথ মণ্ডল এ রায় দেন। এছাড়াও গত 27 আগস্ট গোপালগঞ্জে মানহানির একটি, 21 আগস্ট নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহের একটি, 13 আগস্ট মাদারীপুরে মানহানির একটি এবং 12 আগস্ট পটুয়াখালীতে মানহানির একটি মামলায় খালাস পান তারেক রহমান। চলতি অর্থবছরে বাংলাদেশকে $2 বিলিয়ন দেবে বিশ্বব্যাংক, এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এদিকে সচিবালয় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, ডলার সংকটের কারণে দেশে গ্যাস বিদ্যুতের সংকট হবে না। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা, জানান ব্যাংকিং খাতে সংস্কার সহ অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট বলছি কী কী সহায়তা দেবে এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্যান্য ডোনারের ব্যাপারে ওরা বলেছে একসাথে কোঅর্ডিনেট করবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না। Structural reforms, for reforms in the banking sector, for reforms to increase revenue. And we discussed what the World Bank might be able to do to support those efforts. We have been a long-standing partner of Bangladesh. We've been here from the very beginning. Bangladesh is one of our closest and biggest clients in the region, and we want to continue that excellent partnership going forward. বিভিন্ন বিষয়ে সরকার যে প্রস্তাবনা দিয়েছে সবগুলোর বিষয়ে বিশ্বব্যাংক ইতিবাচক বলেও জানান অর্থ উপদেষ্টা। আমরা রিফর্ম করছি ব্যাংকিং সেক্টরে, তারপর এক্সপোর্ট
প্রমোশন এগুলো নিয়ে ওখানে ওরা এসে করবে, আমাদের এসে সাহায্য করবে। বিশেষ করে প্রাইভেট সেক্টরে যে ইনভেস্টমেন্ট বাড়ানো, ওদের ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং ওদের নানা রকম যদি প্রবলেম থাকে সেইগুলির ব্যাপারে আমরা আলাপ হয়েছি এবং ওরা দেয়ার অ্যাওয়্যার। আমরা যে সংস্কারগুলি করছি এই ব্যাপারে তারা মোটামুটি কনভিন্স এবং এটা আমরা সহায়তা করি। এদিকে সচিবালয়ে গ্যাস মজুত নিয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। ডলার সংকটের কারণে দেশে গ্যাস বিদ্যুতের সংকট হবে না এবং চলমান লোডশেডিং ধীরে ধীরে কমতে শুরু করবে বলেও জানান তিনি। ডলারের যে সংকট, এটার জন্য আমরা ইনফ্যাক্ট আমরাই এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে আমরা বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন বাজেটারি সাপোর্ট চাইছি, আর $1 বিলিয়ন চেয়েছি আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে। বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করে সামনের সংকট কাটিয়ে ওঠার চেষ্টার কথাও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এখন থেকে শুক্রবার সহ সপ্তাহের প্রতিদিন মেট্রো রেল চলাচল করবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। তবে তা চলাচল করবে বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত। এছাড়া একই সাথে শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশনও। বিকেলে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএল এর সভাকক্ষে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এসব কথা জানান। এছাড়া শুক্রবারে 7টি ট্রিপ এবং অন্যান্য দিন 198টি ট্রিপ চলাচল করবে বলেও জানান তিনি। নুসরাত শারমিনের রিপোর্ট। বৈষম্যবিরোধী ছাত্র গণ আন্দোলনের সময় দুর্বৃত্তরা ভাঙচুর চালায় রাজধানীর কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনে, যার ফলে এতদিন বন্ধ ছিল এই দুটি স্টেশন। ঢাকার যানজট এবং জন আকাঙ্ক্ষার কথা বিবেচনায় শুক্রবার থেকে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সাথে সপ্তাহে 7 দিনই মেট্রো রেল চালু রাখার ঘোষণা দিয়েছে সংস্থাটি। তবে মিরপুর 10-এর স্টেশনটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা এখন চালু করা সম্ভব নয় বলে জানায় কর্তৃপক্ষ। একটা জনপ্রত্যাশা ছিল যে শুক্রবারে মেট্রো রেল চালাতে হবে, সপ্তাহের প্রতিটি দিন মানুষ মেট্রো রেলে চড়বে, এটাই জনগণের প্রত্যাশা। আমরা আগামী শুক্রবার অর্থাৎ 20 তারিখ 3:30 থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে। কাজীপাড়া স্টেশন মেরামতে 20,50,000 টাকা খরচ হয়েছে বলে জানান ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক। আগামীকাল থেকে কাজীপাড়া চালু হবে ইনশাল্লাহ। এই চালু করার জন্য আমার এখন 20.5 লাখ টাকা আমাদের লেগেছে সিভিল। আমাদের এই মাসের গতকাল পর্যন্ত অর্থাৎ 18/9/2024 পর্যন্ত আমাদের কাম হয়েছে 20,67,03,591 টাকা। শুধু তাই নয়, ভবিষ্যতে জনগণের আকাঙ্ক্ষার বিষয়টি মাথায় রেখে প্রয়োজনে মেট্রো ট্রিপ আরও বাড়ানো হবে বলে জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। আমরা এখন সপ্তাহ চালালাম, একটু অভিজ্ঞতা হতে দেন। আর পাবলিক ডিমান্ড সার্ভে করা হচ্ছে আমাদের, কিন্তু যে কত যাত্রী যাচ্ছে, আমাদের প্রেশার কেমন, সকালের পালায় কেমন, বিকালে পিক আওয়ারে কেমন হচ্ছে, অফ পিক আওয়ারে কেমন হচ্ছে, এটা আমরা একটু অ্যানালাইজ করে দেখি। যদি যে যাত্রীদের ডিমান্ড আছে তাহলে টাইম বাড়বে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। এবং আমাদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ইটভাটা জনিত বায়ু দূষণ রোধে আর কোনো নতুন ইটভাটার ছাড়পত্র দেওয়া হবে না। পরিবেশগত ছাড়পত্রবিহীন 3,491টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হবে। অবৈধভাবে পার্বত্য এলাকায় নির্মিত সব ইটভাটায় স্থানান্তর করা হবে। সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। সভায় পরিবেশ বান্ধব ইট উৎপাদন, ইটভাটার আধুনিকায়ন এবং কার্বন নির্গমন কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 2 নম্বর হচ্ছে যে আমরা পার্বত্য চট্টগ্রামে যে ইটভাটাগুলো আছে সেগুলো আসলে বৈধতার কোনো কারণই নেই, কারণ সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা করেছে। রাজধানী কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন এ মামলায় তাদের গ্রেফতার দেখানো সহ 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ রাশিদুল হাসান। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
ফরিদপুরের ভাঙা ঢাকা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী ডিএমপিতে কর্মরত পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলাম নিহত হয়েছেন। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার বামনকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শরীফুল ইসলাম তার বাবার অসুস্থতার খবর পেয়ে 5 দিনের ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এই সময় ভাঙা ঢাকা এক্সপ্রেসওয়ের বামনকান্দা নামক স্থানে পৌঁছলে তাকে অজ্ঞাত পরিবহন চাপা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ভাঙা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুর খবর শুনে বাবা নজরুল ইসলামের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় একজন রোগী ব্রড ডেড অবস্থায় আমাদের হাসপাতালে এসেছে। এই খবর বাসায় শোনার পরেই তার আনুমানিক 10-15 মিনিট পরে আমার চাচাও মারা গেছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বামনকান্দা নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি অ্যাক্সিডেন্ট করেন এবং ঘটনাস্থলে আমরা এসে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে আসে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইথিলি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytv নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytv বাংলা ও facebook.com/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার অবশ্যই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।